তোমাদেরকে আরও একবার স্বাগত আরিমান স্টাডি সেন্টার ফর টেক অ্যান্ড নন টেকে। শারীরিক অসুস্থতার কারণে বিগত দেড় সপ্তাহ দু সপ্তাহ ধরে কোনো ভিডিও আসছিল না, কিন্তু আশা করি সেরকম দুর্বলতা আমরা কাটিয়ে উঠেছি, আমি কাটিয়ে উঠেছি। আশা করি এরপর পরপর তোমাদের সমস্ত সাবজেক্টের ভিডিও আসা শুরু হবে। এক্স্যাক্টলি একদম জেনারেল ম্যাথস থেকে শুরু করে জেনারেল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত ক্লাসই আসা শুরু হবে খুব শিগগিরই। আমরা চেষ্টা করব এরপর থেকে রেগুলার একটা করে তোমাদের ক্লাস আমরা দিতে পারি। এই লকডাউনটা আমাদেরকে অনেক কিছুতেই আটকে দিল, আর শরীরটা খারাপ হওয়ার কারণে অনেক কিছু করতে পারলাম না। তো আজকে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে রয়েছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। অনেক দিন ধরেই অনেকের কথা ছিল যে স্যার মেকানিক্যালের ক্লাস শুরু হবে কবে থেকে, বা ফিটারের ক্লাস শুরু হবে। তো ফিটারের ক্লাস আমরা আজকে থেকে শুরু করে দিলাম। আজকে করব আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, একটি ভীষণ ইম্পর্টেন্ট টুল, যে টুলটি ব্যবহার বহু জায়গাতে। সব থেকে বেসিক্যালি যে লেদ মেশিনে যে বিভিন্ন রকম আমরা অপারেশন করে থাকি, যে মানে কত রকমের যে অপারেশন করি আমরা, টার্নিং, ফেসিং, ড্রিলিং, তো সমস্ত অপারেশনের জন্যই কিন্তু আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলই ব্যবহার করব। তো আজকে আমরা কথা না বাড়িয়ে তাহলে দেখে নিই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের কিছু ফিচার্স, এবং স্বল্প পরিসরে আমরা এই ক্লাসটা শেষ করব যাতে প্রত্যেকের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো প্রথম দেখতে পাচ্ছি আমরা ভ্যারিয়াস পার্টস অফ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। এক্স্যাক্টলি আমরা খুব দ্রুত পার্টগুলোকে দেখে নেব যে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলে কী কী পার্ট একদম সামনে থেকে যদি দেখি, বাজারে যদি কিনতে যাই এইভাবে দেখতে পাবো। তো আমরা জানি যে হ্যান্ডেলের মধ্যে যে পার্টটা ঢোকে যে কোনো টুলেরই আমরা তাকে বলি শ্যাঙ্ক। তো আমাদের সামনে দেখতে পাচ্ছি শ্যাঙ্ক, এটা আমরা দেখতে পাচ্ছি শ্যাঙ্ক, এটা শ্যাঙ্ক। আমরা দেখতে পাচ্ছি দুটো কাটিং এজ, এই একটা কাটিং এজ আর এই একটা কাটিং এজ। তো এই কাটিং এজটাকে বলা হয় সাইড কাটিং এজ বা মেজর কাটিং এজও বলতে পারো, এটাকে বলা হয় এন্ড কাটিং এজ বা মাইনর কাটিং এজও বলতে পারো। আমরা ফ্ল্যাঙ্ক কাকে বলছি? যে কাটিং এজের সাথে যে করসপন্ডিং যে ফেসটা দেখতে পাচ্ছ, করসপন্ডিং যে এরিয়াটা বা এইটা, এই দুটোকে আমরা ফ্ল্যাঙ্ক বলি। এটাকে বলি আমরা মেজর ফ্ল্যাঙ্ক, এটাকে বলি আমরা, এই ফ্ল্যাঙ্কটাকে বলি আমরা মেজর ফ্ল্যাঙ্ক, আর এটাকে বলি আমরা মাইনর ফ্ল্যাঙ্ক, এটাকে বলি আমরা মাইনর ফ্ল্যাঙ্ক। আশা করি সবার কাছে পরিষ্কার হলো। আচ্ছা, আর একটা জিনিস যেটা বাকি থেকে যাচ্ছে, নোজ। এই যে এইটুকু জায়গা, এই যে সাইড কাটিং এজ আর এন্ড কাটিং এজ যেটুকু জায়গা এখানে গিয়ে মেশ করছে বা মিলছে, তাকে আমরা বলছি নোজ। আর ঠিক কাটিং এজের এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে ফেস। প্রত্যেকটা ডেফিনেশন তোমাদেরকে এই নোটসের মধ্যে থাকবে, পিডিএফ তোমরা টেলিগ্রামে চ্যানেলে পেয়ে যাবে। ঠিক এই যে দেখতে পাচ্ছ শ্যাঙ্কের ঠিক বিপরীত দিকে যদি ভাবো, যেটা দেখা যাচ্ছে না যে ফেসটা, তাকে আমরা বলছি হচ্ছে বেস। আশা করি একটা বেসিক আইডিয়া কিন্তু সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল সম্পর্কে পাওয়া গেল। তো চলে আসছি আমাদের নেক্সট স্লাইডে তো আরও ভালো করে বুঝতে পারবে। দেখো, তো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বলেই দিলাম, যে শ্যাঙ্ক এগুলো নিয়ে তোমরা পড়ে নিও, এগুলো বলার কিছু নেই। যে ইট ইজ দ্য বেস, যেটা আমি দেখাতে পারিনি, ইট ইজ দ্য টপ পোর্শন অফ দ্য টুল অ্যালং উইথ দ্য চিপ স্লাইড। ঠিক আছে, দরকার নেই, প্রয়োজন নেই আমাদের। ঠিক আছে, তো আমরা চলে আসছি নেক্সট স্লাইডে। বাজারে এরকম দেখতে পাচ্ছি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কাটছে, এইটুকু জায়গা আমাদের মেশিনিং কমপ্লিট হয়ে গেছে, আবার কাটছে। এরকম প্রচুর ফিগার রয়েছে, চিন্তা করা কিছু নেই। নেক্সট, ইউজ অফ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, ইউজ অফ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। টার্নিং টুল হিসেবে কাজ করা যেতে পারে, শেপিং টুল হিসেবে কাজ করা যেতে পারে, প্ল্যানিং টুল হিসেবে কাজ করা যেতে পারে, স্লট করা কাজে ইউজ করা যেতে পারে, বোরিং করা কাজে ইউজ করতে পারে, ফ্লাই কাট এসবই ইউজ করা যেতে পারে। তাহলে দেখতে পাচ্ছি বেসিক্যালি লেদে ভীষণ দুর্দান্ত ব্যবহার রয়েছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলে। তো আশা করি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল সবাই যারা ওয়ার্কশপে কাজ করেছো, মেকানিক্যাল স্টুডেন্ট, প্রত্যেকেই কিন্তু সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দেখেছো। কিন্তু সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের প্রবলেমটা কি হয় বুঝতে, যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো বুঝতেই মেইন সমস্যা হয়। সেগুলো আজকে একদম স্থিরভাবে প্রচুর ফিগারের মাধ্যমে, প্রচুর স্লাইডের মাধ্যমে বোঝাবো, এবং এর পিডিএফ তোমরা পেয়ে যাবে। চলে আসছি আমাদের নেক্সট স্লাইডে। দেখতে পাচ্ছি একটা এরকম, এটা প্রত্যেক বইতে দেখা যায়, এই ফিগারটা কিন্তু প্রত্যেকটা বইতেই দেখা যায় এরকম ভাবে, প্রত্যেক একটার মধ্যেই সব এই ফ্ল্যাঙ্ক, এই তোমার নোজ, এই সাইড কাটিং এজ, এই এন্ড কাটিং এজ, এই এন্ড রিলিফ অ্যাঙ্গেল, এতে বুঝতে একেবারে মাথাটা হেজে যায়, আমারও হেজে যেত। তো সেই যাতে না হেজে, যাতে কোনোভাবে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়, আমি কিছু স্পেশাল ফিগারও কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে, তো আগেবার দেখে নিই, নেক্সট আমাদের দেখে নিই। তার আগে জানতে হবে কি কাটিং। আমরা দুরকম কাটিং আমরা ছোটবেলা থেকে পড়ছি, মানে আমরা যখন মেকানিক্যাল থেকে পড়ছি তখন থেকে আমরা জানি কাটিং আমাদের দুরকম, একটা অর্থোগোনাল কাটিং, একটা অবলিক কাটিং। তো অর্থোগোনাল কাটিংকে আমরা কি কাটিং বলে থাকি? আমরা বলে থাকি কিন্তু টু ডাইমেনশনাল কাটিংও বলে থাকি।
তাহলে পয়েন্টগুলো একবার দেখে নিই আমরা। ইন অর্থোগোনাল কাটিং দ্য কাটিং এজ অফ দ্য টুল ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য টুল ট্রাভেল। একদমই যখন কি বলছে, অর্থোগোনাল কাটিং দ্য কাটিং এজ অফ দ্য টুল ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ টুল ট্রাভেল। কাটিং এজটা কি, যে টুল যেখানে ট্রাভেল করছে সাথে একদম লম্বভাবে রয়েছে। আর বাকি পয়েন্টগুলো কি, দ্য কাটিং এজ ক্লিয়ার্স উইথ, এগুলো দেখে নেবে। দ্য ম্যাক্সিমাম চিপ থিকনেস অকার্স অ্যাট দ্য মিডল, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আসে, এগুলো এমসিকিউ ওরিয়েন্টেডই করা হয়েছে। দ্য ম্যাক্সিমাম চিপস অকার্স অ্যাট দ্য মিডল, ঠিক আছে। তো চলে আসছি নেক্সট। তাহলে ম্যাক্সিমাম চিপস কোথায় অকার করে, মিডিল। এগুলো একদম এমসিকিউ বেস করেই করা, পয়েন্টগুলো প্রত্যেকটা পড়ে নেবে, এমসিকিউতে আসে। তো এখানে দ্য চিপ ভেলোসিটি ওভার দ্য টুল ফেস অ্যান্ড ডাইরেকশন অফ দ্য চিপ ফ্লো ভেলোসিটি নর্মাল টু দ্য কাটিং এজ। নেক্সট আমরা নেক্সট স্লাইডে চলে আসি। অবলিক কাটিং অর 3 ডাইমেনশনাল কাটিং। আমি কেন 3 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল না, এই লেখা পড়ে নয়, আমি একদম ফিগার দেখেই বোঝাবো। ইন অবলিক কাটিং যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা আগে দেখে নিই। দ্য কাটিং এজ অফ দ্য টুল ইজ ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল লেস দ্যান 90 ডিগ্রি। আগেরটা বললাম একদম টু দ্য 90 ডিগ্রি, মানে একদম পারপেন্ডিকুলার লম্বভাবে টু দ্য ডাইরেকশন অফ দ্য টুল ট্রাভেল। আগেরটা কি টুল ট্রাভেলের সাথে ছিল একদম 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি থেকে কমে। মোর দ্যান ওয়ান কাটিং এজ আর ইন দ্য অ্যাকশন, ঠিক আছে। মোর দ্য একটার বেশি কাটিং এজ যেখানে কিন্তু অ্যাকশন করে, এই জন্যই বলছি 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল আমি বলছি। দ্য কাটিং এজ মে নট ক্লিয়ার দ্য উইথ অফ দ্য ওয়ার্কপিস। আগেরটা কিন্তু কাটিং এজ উইথের সাথে ক্লিয়ার ছিল। দ্য ম্যাক্সিমাম চিপ থিকনেস মে নট অকার অ্যাট দ্য মিডিল। আগেরটা কিন্তু একদমই যে অর্থোগোনাল কাটিংয়ে ম্যাক্সিমাম চিপ থিকনেস কোথায় পাওয়া যেত, মিডিলে পাওয়া যেত। তো চলে আসছি আমাদের নেক্সট স্লাইডে, একদম খুব ভালো করে বুঝতে পারবো আমরা নেক্সট স্লাইড দেখলে। অর্থোগোনাল কাটিং কি, অবলিক কাটিং কি, দেখো তোমাদের সামনেই রয়েছে, একদম দেখতে পাচ্ছ, একদম 90 ডিগ্রিতে, এটা 90 ডিগ্রিতে লেসে রয়েছে, ঠিক আছে। এই তোমার চিপস, এই তোমার চিপস তোমার দেখা যাচ্ছে, মোশন, এই যে ওয়ার্কপিসের মোশন তুমি দেখতে পাচ্ছ একদম 90 ডিগ্রিতে রয়েছে, একদম দেখতে পাচ্ছ 90 ডিগ্রিতে রয়েছে, আর একটা রয়েছে 90 ডিগ্রি কমে। তো এটাকে বলছি আমরা অবলিক কাটিং, এটাকে বলছি আমরা অর্থোগোনাল কাটিং। আরো ভালো করে বোঝার জন্য একবার দেখে নিই আমরা। দেখো খুব সহজ হয়ে গেল, দেখো একদম ভীষণ ইজি ভাবে বোঝা যাচ্ছে। আবার দেখো যে একদম রাইট অ্যাঙ্গেলে কাটছে, একদম রাইট অ্যাঙ্গেলে কাটছে, এটা অর্থোগোনাল কাটিং। আর এটা অবলিক কাটিং, এটা কিসে কাটছে, এটা 90 ডিগ্রি থেকে কমে কাটছে, ঠিক আছে। একদম কাটিং এজের অ্যাঙ্গেলটাই মেইন দেখার কথা। একদম 90 ডিগ্রি দেখতে পাচ্ছ তোমরা, একদম 90 ডিগ্রি, দিস ইজ দ্য 90 ডিগ্রি দেখতেই পাচ্ছ, ঠিক। একই রকমভাবে দেখে একবার একটা জিনিস দেখে নাও তোমরা, যে দেখে নাও যে এই দেখো এক্ষেত্রে না তার 3টে ডাইমেনশনেই তার ফোর্স পড়ছে। দেখো 3টে, এই একটা কাটিং এ যে দেখতে পাচ্ছ, তো এখানে এই জন্য এটাকে 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশন বলে, কারণ এখানে না একটা শিয়ার ফোর্সও এখানে পড়ছে, ঠিক আছে। তো এখানে 3 রকম ফোর্স পড়ছে, তাই জন্য বলা হয় 3। এত দরকার নেই, তো এটা একটা মাথায় রাখতে হবে, 2D একটা 3D, ঠিক আছে। একদম আমাদের অবজেক্টিভ বেস যেহেতু আমরা করবো, আমাদের ফিটারে বলো মেকানিক্যাল অবজেক্টিভ বেস আমাদের পড়তে হবে। তো এবার আমরা চিপস পড়বো। চিপস ক প্রকারে হয়, কন্টিনিউয়াস চিপ, ডিসকন্টিনিউয়াস চিপ আর কন্টিনিউয়াস চিপস উইথ বিল্ড আপ এজ। আচ্ছা, এখন এখানে পুরো গল্প লেখা আছে, গল্পটা তোমাদের বাড়িতে পড়ার জন্য রাখবে। আগে দেখে নাও আমি যে গল্পটা বলবো সেটা একবার মন দিয়ে শুনে নাও। যে কাটার সময়, যে মেটালকে কাটার সময় আমরা চিপসগুলোকে ঠিক এইভাবে পাবো, এই যে পরপর, কোথাও ব্রেকিং নেই, দেখো কোথাও ব্রেকিং নেই, বা এখানে দেখো কোথাও ব্রেকিং নেই, বা এখানে দেখো কোথাও ব্রেকিং নেই। আর যেগুলোতে ব্রেকিং রয়েছে, দেখো ব্রেকিং রয়েছে, তাকে বলি আমরা মানে কেটে কেটে বেরিয়েছে, তাকে বলি আমরা ডিসকন্টিনিউয়াস চিপ। আর কোথায় আরেক ধরনের চিপ হচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু তার মধ্যে একটা বিভিন্ন এজ দেখতে পাচ্ছি, দেখো বিল্ড আপ এজ দেখতে পাচ্ছি। তো 3 রকম এজ সম্পর্কে আশা করি বোঝা গেল। একদমই বেশি গল্প করলে সমালোচক আমাকে মূল জায়গায় পৌঁছতে হবে। তো যেটাই বললাম, এর গল্প কিন্তু তোমরা আগেই দেখতে পাচ্ছ, ডিসকন্টিনিউয়াস চিপ কি। এখন জানতে হবে ডিসকন্টিনিউয়াস চিপ কোন মেটালকে কাটলে পাওয়া যায়, এটাই ভীষণ ইম্পর্টেন্ট। ইউজুয়ালি ফ্রম ব্রিটিল মেটাল লাইক কাস্ট আয়রন। কাস্ট আয়রনকে কাটার সময় আমরা ডিসকন্টিনিউয়াস চিপ পাই। কন্টিনিউয়াস চিপ কখন পাই আমরা, মাইল্ড স্টিলকে কাটার সময়। আর এইটা করার জন্য কি লাগে, লো কাটিং স্পিড আর স্মল রেক অ্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল আছে, ভুল হবে, এটা রেক্ট্যাঙ্গেল হবে, এটা রেক্ট্যাঙ্গেল ভুল আছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো ডিসকন্টিনিউয়াস চিপ কাটতে হয় কোন মেটাল, ডিসকন্টিনিউয়াস চিপ আমরা কোন মেটাল কাটলে পাই, ব্রিটিল মেটাল এবং কাস্ট আয়রন। আর কন্টিনিউয়াস চিপ কখন পাই আমরা, মাইল্ড স্টিল। কখন পাবো, যখন হাই কাটিং স্পিড আর লার্জ রেক অ্যাঙ্গেলও বড় হবে এবং কাটিং স্পিডও বেশি হবে। আর কন্টিনিউয়াস চিপস উইথ বিল্ড আপ এজ কখন পাই, যখন আমরা ডাকটাইল মেটাল, মানে যেমন মাইল্ড স্টিল ধরো, কিন্তু যখন হচ্ছে গেল স্পিড কমিয়ে দিলাম আর রেক অ্যাঙ্গেলকেও ছোট করে দিলাম। দেখো পয়েন্টটা, লো কাটিং স্পিড
আর স্মল রেক অ্যাঙ্গেল অফ দ্য টুল উইল রেজাল্ট দ্য ফরমেশন অফ কন্টিনিউয়াস চিপ উইথ বিল্ড আপ এজ। আর একটা ক্ষেত্র ঘটতে পারে, যদি কাটিং এজ ডাল হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু কন্টিনিউয়াস উইথ বিল্ড আপ এজে কিন্তু চিপস আমরা পেতে পারি। তো আশা করি পুরো ক্লিয়ার হলো। আমরা দেখে নিই এবার টুল জিওমেট্রি, যেটা আমাদের মূল জায়গায় আমাদের আসতে হবে। তো এখানে দেখলেও ভালো করে টুল জিওমেট্রি কিন্তু আমরা বুঝতে পারছি না, তাই চিন্তার কিছু নেই, টুল জিওমেট্রি আমরা আরো খুব সুন্দর করে বুঝবো। এটাও দেখেছি একবার, তাও বুঝতে পারছি না। এবার একটু দেখি, এটা তো একটু খারাপ খারাপ লাগছে তাই না, আর একটু ভালো করে দেখি এটাতে বুঝতে পারি কিনা। দেখতে পাচ্ছি এই আমার সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল এই একটা ওয়ার্কপিসকে কাটার চেষ্টা করছে, এতটা কেটে ফেলেছে। কতটা কেটে ফেলেছে সে? এতটা কেটে ফেলেছে, এতটা কিন্তু সে কেটে ফেলেছে। তো এই যে কাটছে, এখানে একটা নতুন একটা প্লেন তৈরি করে দেখো, এই কাটিং এর সাথে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, একেই বলছি আমরা রেক অ্যাঙ্গেল। এই যে ফেসটা, এই ফেসটাকে বলি আমরা রেক ফেস, এই ফেসটাকে বলি আমরা রেক ফেস। আর এই যে রেক ফেসে উল্টো দিকের ফেসটাকে আমরা বলি ফ্ল্যাঙ্ক ফেস। কি বলি? ফ্ল্যাঙ্ক ফেস। এগুলো পরীক্ষায় কোশ্চেন আসে, রেক ফেস কোনটা, ফ্ল্যাঙ্ক ফেস কোনটা। রেক অ্যাঙ্গেল তোমাদের সামনেই দেখিয়ে দিলাম কোনটা রেক অ্যাঙ্গেল। এই যে একটা পারপেন্ডিকুলার লাইন এখানে টানা হয়েছে, আর এই যে কাটিং এজের অ্যাঙ্গেলটা, একেই বলছি আমরা রেক অ্যাঙ্গেল। ঠিক আছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি ক্লিয়ারেন্স, দেখো ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যাতে মেটালের সাথে ওয়ার্কপিসের কোনো রকম সংঘাত না ঘটে। ঠিক আছে, যাতে এখান থেকে কাটতে গিয়ে এখান থেকে কেটে বেরিয়ে গেল তা না হয়। ঠিক আছে, এইটুকু জায়গা কি আমাদের সারফেস, ফিনিশ সারফেস। আর এইটা কি আমাদের চিপ ফ্লো করছে, এটা কি চিপ ফ্লো। এই যে এই অ্যাঙ্গেলটা কতটা হবে, এটা কতটা হেলে থাকবে, কতটা হেলে আমি কাটিং টুলকে নেব, সেটা ডিপেন্ড করে কিন্তু পুরোটাই শিয়ার অ্যাঙ্গেলের উপরে। যত বড় অ্যাঙ্গেল নেবো তত কিন্তু আমার চিপ ছোট হবে, একদমই চিপ থিন বেরোবে। আর যত ছোট অ্যাঙ্গেল নেবো, এই দেখো মোটা চিপ বেরোচ্ছে। ঠিক আছে, তো শিয়ার অ্যাঙ্গেলটা আশা করি বোঝা গেল। তাহলে এখান থেকে একটা বেসিক আইডিয়া পেলাম টুল জিওমেট্রির। আরো পাবো, টেনশনে কিছু নেই, আরো পাবো। তো আমরা দেখি আগের ফিগারটাকে আবার দেখি। দেখো এই দেখো এইভাবে কাটা হচ্ছে, এই রেক অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ ওয়ার্কপিস। ঠিক আছে, আমি আরো ফিগার দেখাচ্ছি। তো দেখো এখানেও দেখতে পাচ্ছ এই রেক অ্যাঙ্গেল তোমার সামনে রয়েছে। আরো নেক্সট ফিগারে চলে আসো, দেখো এই দেখো তোমার সামনে রেক অ্যাঙ্গেল। এই দেখো এই যে কাটাটা হচ্ছে, এখানে যে কাটা হচ্ছে, এই কাটাটাকে আমরা বলছি রেক অ্যাঙ্গেল। এখানে দেখতে পাচ্ছ এই যে রেক অ্যাঙ্গেল। ঠিক আছে, টুল ফেস দেখতে পাচ্ছ, ফ্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ, রিলিফ অ্যাঙ্গেল বা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। এই যে ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছ, যাতে কোনোভাবে ওয়ার্কপিসের সাথে কন্ট্যাক্ট না হয়। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ এই যে প্লেনটা শিয়ার প্লেন, এটা আমার শিয়ার অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা রাফ সারফেস তুমি তুলছো, এখানে চিপ ফ্লো করছে। ঠিক আছে, ওকে। তো এইভাবেই আমরা আরো নেক্সট ফিগারে আমরা চলে আসছি। দেখো নেক্সট চলে আসছি, দেখো। আচ্ছা, এবার দেখো রেক অ্যাঙ্গেল না 3 রকমের হয়। রেক অ্যাঙ্গেল কত রকমের হয়? রেক অ্যাঙ্গেল হয় 3 রকমের। ঠিক আছে, রেক অ্যাঙ্গেল হয় 3 রকমের। আচ্ছা, 3 রকম, একটা হচ্ছে পজিটিভ রেক অ্যাঙ্গেল, একটা হচ্ছে জিরো রেক অ্যাঙ্গেল, একটা হচ্ছে নেগেটিভ রেক অ্যাঙ্গেল। দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখে বুঝতে পারছি এটা পজিটিভ রেক অ্যাঙ্গেল। এটা একদম দেখো পারপেন্ডিকুলারলি লেগে রয়েছে, কোনো দেখো এখানে এইটাকে জিরো রেক অ্যাঙ্গেল। আর এটা দেখতে পাচ্ছি এই দিকটা, এই অ্যাঙ্গেল আমার ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এখানে বেশি হয়ে গেছে, দেখো এর থেকে বেশি ক্লিয়ার। তাহলে এটা কি হচ্ছে আমার জিরো বা নেগেটিভ রেক অ্যাঙ্গেল। তো এই যে নেগেটিভ রেক অ্যাঙ্গেল বা জিরো রেক অ্যাঙ্গেল কোথায় ইউজ করা হয়? ব্রাশের ক্ষেত্রে, কাস্ট আয়রনের ক্ষেত্রে, কাস্ট আয়রন বা ব্রাশের মেশিনিং করার জন্য কিন্তু জিরো রেক অ্যাঙ্গেল ইউজ করা হয়। তো আরো ভালো করে একবার দেখে নিই আমরা, আরো সুন্দর করে দেখে নিই একবার। দেখো রেক অ্যাঙ্গেল, পজিটিভ রেক অ্যাঙ্গেল, নেগেটিভ রেক অ্যাঙ্গেল, একদম গল্প লেখা আছে, পড়ে নেবে। দেখো জিরো রেক অ্যাঙ্গেল ফর কাটিং ব্রাশ অ্যান্ড কাস্ট আয়রনের কথা আমি আগেই বলে দিয়েছি, গল্প একদম যেটা বললাম দেখে নিলে। যে একদম নেগেটিভ রেক অ্যাঙ্গেলের মধ্যে আমরা অনেক হাই কাটিং স্পিড ইউজ করতে পারি, কিন্তু পজিটিভের ক্ষেত্রে আমার কাটিং স্পিড অনেক কম রাখতে হয়, এক্ষেত্রে টুল লাইফও খারাপ হয়। কিন্তু নেগেটিভে মজা, যেহেতু আমার নেগেটিভ অ্যাঙ্গেলটা নেগেটিভ হচ্ছে, সেক্ষেত্রে আমার কাটিং স্পিডটা অনেক বেশি ইউজ করতে পারছি এবং টুল লাইফও কিন্তু অনেক ভালো থাকছে। তো এবার আমার যে অ্যাঙ্গেলগুলো আমরা পড়ি বুঝতে পারি না, সাইড কাটিং এজ অ্যাঙ্গেল, সাইড রেক অ্যাঙ্গেল, এন্ড রেক অ্যাঙ্গেল, এন্ড রিলিফ অ্যাঙ্গেল, এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল, তো সেগুলোকে খুব সুন্দর করে এখন প্রথমে বুঝতে হবে। কি করে বুঝবো? তার আগে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলকে বিভিন্ন রকমে কাটবো। এটা কিভাবে কাটছি আমরা? টু দ্য প্যারালাল অফ দ্য বেসের প্যারালালি কাটছি, দেখতে পাচ্ছ। আর কিভাবে কাটতে পারি? দেখো বেসের প্যারালালি কাটতে পারি, বেসের পারপেন্ডিকুলারলি, বেসের সাথে লম্বভাবে কাটতে পারি, আর একটা কি এই যে ফেসটাকে আমরা লম্বভাবে কাটতে পারি। দেখো তো এখান থেকে দেখো কতগুলো জিনিস ফিগার, দেখো এটা যখন আমি
বেসের সঙ্গে লম্বভাবে কাটছি, দেখো দুটো অ্যাঙ্গেল পাচ্ছি। দেখো এই পাচ্ছি আমরা ব্যাক রেক অ্যাঙ্গেল, একটা পাচ্ছি আমরা এন্ড রিলিফ অ্যাঙ্গেল। ঠিক ফেসকে যখন আমরা লম্বভাবে কাটছি তখন কি পাচ্ছি, সাইড রিলিফ অ্যাঙ্গেল এবং সাইড রেক অ্যাঙ্গেল। ঠিক একই রকম ভাবে যখন আমরা এই কাটিং টুলটাকে বেসের প্যারালালি কাটছি, সমান্তরালি কাটছি, তখন কি কি দেখতে পাচ্ছি, একদম সাইড কাটিং এজ অ্যাঙ্গেল, এন্ড কাটিং এজ। আরো সুন্দর করে দেখবো আমরা, আরো সুন্দর করে দেখবো, খুব একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। তো দেখে নাও, এই যে কাটছি, এই কাটার পরে কিন্তু আমরা এই ফিগারটা পাবো। যখন আমরা এটাকে বেসের পারপেন্ডিকুলারলি কাটবো, ঠিক এই ফিগারটা পাবো। যখন এটাকে উল্টাবো তখন আমাদের কাছে এই ফিগারটা আসবে। দেখো পরিষ্কার হয়ে গেল। দেখো যখন এই ফিগারটা আমি বললে একটু, এই যে ব্যাক রেক অ্যাঙ্গেল পেলাম, এই যে সাইড রিলিফ অ্যাঙ্গেল, এন্ড রিলিফ অ্যাঙ্গেল পেলাম। এটা কি ব্যাক রেক অ্যাঙ্গেল, আর এটা কি আমাদের এন্ড রিলিফ অ্যাঙ্গেল। ব্যাক রেক অ্যাঙ্গেলও পেয়ে গেলাম। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে বোঝা যাবে। তাহলে আগের ছবিটা দেখলে আরো বোঝা যাবে। দেখো আগের ফিগারটা দেখো। তাহলে কি, যখন তুমি এইভাবে কেটেছো, যখন তুমি এইভাবে কাটলে, তখন তুমি কি পেলে, ব্যাক রেক, তোমার কি পেলে, এই যে ব্যাক রেক অ্যাঙ্গেল তুমি পেলে, আর কি পেলে, এন্ড রিলিফ অ্যাঙ্গেল। ব্যাক রেক অ্যাঙ্গেল পেলে, এন্ড রেক অ্যাঙ্গেল বা ব্যাক রেক অ্যাঙ্গেল এক। যখন এভাবে কাটলে যে অ্যাঙ্গেলটা পাচ্ছ, এটাকে বলছি আমরা ব্যাক রেক অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটা যেটা পাচ্ছি এটাকে বলছি এন্ড রিলিফ অ্যাঙ্গেল। ঠিক একই রকম ভাবে যখন এই টুলের যে ফেসটাকে যখন আমরা বেসের পারপেন্ডিকুলারলি কাটছি, তখন কাটলে দেখো এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই যে অ্যাঙ্গেলটা দেখো কাটলে, দেখো একটা অ্যাঙ্গেল পাচ্ছি, অ্যাঙ্গেলটাকে বলছি সাইড রিলিফ অ্যাঙ্গেল। আর এই পাশে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি রেক অ্যাঙ্গেলের করসপন্ডেন্টলি, তাকে বলছি আমরা সাইড রেক অ্যাঙ্গেল। আশা করি পরিষ্কার হলো। নোস রেডিয়াস, এটা বুঝতেই পারছো, দিস ইজ দ্য নোস রেডিয়াস। ঠিক আছে, তো দেখে নিই একবার, সবার কাছে কিন্তু আশা করি পরিষ্কার হয়ে গেল। ব্যাক রেক অ্যাঙ্গেল কি, সাইড রেক অ্যাঙ্গেল কি, দেখে নাও। ইজ দ্যাট অ্যাঙ্গেল বিটুইন ফেস অফ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল অ্যান্ড দ্য লাইন প্যারালাল অফ দ্য বেস। এই দেখো, লাইন প্যারালাল অফ দ্য বেস। ঠিক আছে, তো নেক্সট চলে আসছি। দেখো এবার আমরা ফেসটাকে আমরা কেটেছিলাম। দেখো এগুলো পড়ে নিও, এগুলো তোমরা পড়ে নিও, প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানিও যদি কোনো সমস্যা হয়। তাহলে আরও একবার আমরা নেক্সট ক্লাসে যেটা বাকি থাকবে আমরা বলবো। এবার দেখে নিই, এবার ফেসটাকে যদি আমি কাটি তাহলে আমি কি পাবো, ঠিক এরকম একটা ফিগার পাবো। যেরকম ফিগার পাই, দেখো সামনে নিয়ে আসলাম, এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছ, এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, এটাকে কি বলছি, সাইড রেক অ্যাঙ্গেল। একদম জলের মতো সহজ হয়ে গেল। আর এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সাইড রিলিফ অ্যাঙ্গেল। একদম সাইড রেক অ্যাঙ্গেল, সাইড রিলিফ অ্যাঙ্গেল, ব্যাক রেক অ্যাঙ্গেল, এন্ড রিলিফ অ্যাঙ্গেল। আশা করি তোমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কারভাবেই বোঝাতে পারলাম, আশা করি। তো চলে আসি কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টে, এগুলো পড়ে নিও একদম। ঠিক আছে, রেক অ্যাঙ্গেল, রেক সারফেস, ফ্ল্যাগ সারফেস, এন্ড কাটিং এ যেগুলো সব তোমাদের বলেছি। আচ্ছা, কাটিং ভেলোসিটি, দ্য ভেলোসিটি অফ দ্য টুল রিলেটিভ টু দ্য ওয়ার্কপিস। যদি ভেলোসিটি অফ টুল রিলেটিভ টু ওয়ার্কপিস হয় তাকে বলে কাটিং ভেলোসিটি, আর রিলেটিভ টু টুল ফেস হলে তাকে বলা হয় চিপ ভেলোসিটি। শিয়ার অ্যাঙ্গেল তোমাদের বলেছি, কি বলছে, শিয়ার অ্যাঙ্গেল যখন শিয়ার অ্যাঙ্গেল যখন বড় হবে, স্মল হবে, দেখো দ্য পাথ অফ শিয়ার ইজ লার্জ, চিপ ইজ থিক। যখন শিয়ার অ্যাঙ্গেল বড়, ছোট, লার্জ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু কি হচ্ছে, চিপ থিকনেস থিন হয়ে যাচ্ছে। ফ্যাক্টরস অফ টুল লাইফ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। ফ্যাক্টরস অফ টুল লাইফ কি, দেখো যে টুল লাইফ ডিক্রিজ অ্যাজ দ্য কাটিং স্পিড। একদম স্বাভাবিক, কাটিং স্পিড যদি বাড়িয়ে দিই, টুল লাইফ কিন্তু আমার ঘাটতি হবে। লার্জার অ্যান্ড এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল টুল ইনক্রিজ দ্য টুল লাইফ। যদি লার্জার এন্ড কাটিং এজটাকে যদি আমরা বড় নিই, তাহলে কিন্তু আমাদের টুল লাইফ ভালো হবে। ঠিক আছে, সাইড কাটিং এজ যদি 15 ডিগ্রির বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু টুল লাইফ ডিক্রিজ করবে। দ্য স্মল নোজ রেডিয়াস রেজাল্ট এক্সেসিভ স্ট্রেস কনসেন্ট্রেশন অ্যান্ড হিট জেন। এক্স্যাক্টলি তারা কি হচ্ছে, টুল লাইফ ডিক্রিজ হচ্ছে, টুল লাইফের ক্ষতি করছে। ইন কেস অফ কন্টিনিউয়াস কাটিং ইজ মাচ বেটার দ্যান ইন্টারমিডিয়েট কাটিং। মানে কি, আমি কন্টিনিউ কাটা আর ধরো 10 দিন পরে কাটলাম, সেক্ষেত্রে কিন্তু টুল লাইফের ক্ষতি হয়। কন্টিনিউয়াস কাটিংয়ে কিন্তু টুল লাইফ ভালো থাকে, এক্স্যাক্টলি টুল রানিং থাকে। তো চলে আসছি আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টে। ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, টুল মেটেরিয়াল পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, পরীক্ষায় ভীষণ আসে টুল মেটেরিয়াল সম্পর্কে, একবার দেখে নিই আমরা। হাই কার্বন স্টিল, হাই কার্বন স্টিল কি আমরা জানি, এর মধ্যে কার্বনের পার্সেন্টেজটা বেশি রয়েছে, প্রায় 1%-এর কাছাকাছি। তো এই হার্ডনেস কতক্ষণ ধরে রাখতে পারে, 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঠিক আছে, তাই দেখে বলছে দে আর নট সুইটেবল ফর হাই কাটিং স্পিড। একদম হাই কাটিং স্পিডই হলে আমরা জানি কাটিং স্পিড যত বেশি হবে, হিট জেনারেট তত বেশি করবে, তাই হেভি ডিউটি ওয়ার্ক করতে পারবে না। নট সুইটেবল ফর হেভি ডিউটি ওয়ার্ক। ঠিক একই রকমভাবে নেক্সট পয়েন্ট চলে আসে হাই স্পিড স্টিল। এটা আমরা জানি সব থেকে বেশি ব্যবহার 1841 নামে পরিচিত। 18% টাংস্টেন থাকে, যার মধ্যে 4% ক্রোমিয়াম থাকে এবং 1% ভ্যানাডিয়াম থাকে।
তো এটা ভীষণ একদম ওয়ান অফ দ্য বেস্ট পারপাস টুল স্টিল বলা হয়, এবং তার হার্ডনেস 900 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত রিটেন রাখতে পারে, তাই হেভি ওয়ার্কের জন্য কিন্তু ভীষণ ভালো ব্যবহার। এবার লোহা ছাড়া দুটো আমরা কাটিং টুল দেখে নেব। একটা কার্বাইড দিয়ে তৈরি, কার্বাইড সুইটেবল ফর স্টিল মেশিনিং কনসিস্ট অফ 82% টাংস্টেন কার্বাইড, 10% টাইটানিয়াম কার্বাইড, 10% titanium carbide and 8% cobalt. The carbide tools operating at very low speed below 30 meter per minute. ঠিক আছে, ব্যাপারটা কি, নাহলে হেভি ডিউটি ওয়ার্কের জন্য একদমই নয়। ওকে, সিরামিক দেখে নিই। সিরামিক টুলস আর ফিক্সড টুলড বাই ব্রেজিং, ব্রেজিং এর মাধ্যমে তৈরি। দ্য টুলস হ্যাভ গ্রেটার টুল লাইফ দ্যান কার্বাইড টুল। পরীক্ষায় কোশ্চেনটাই আসে যে সিরামিকের টুল লাইফ ভালো না কার্বাইডের টুল লাইফ ভালো। তো পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছি দ্য টুলস হ্যাভ গ্রেটার টুল লাইফ দ্যান কার্বাইড, কার্বাইডের থেকে সিরামিকের টুল লাইফ অনেক বেটার। তো আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল। আশা করি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল থেকে আর কোনো রকম থিওরিটিক্যাল প্রশ্ন আশা করি তোমাদের কাছে নেই। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে নেই সে থিওরিটিক্যাল কোশ্চেন, কারণ মোটামুটি সমস্ত কিছু কভার করেছি। এরপরে যে এমসিকিউ গুলো থাকবে আমি কথা দিচ্ছি এর পরের ক্লাসেই তোমরা এর যে ম্যাক্সিমাম সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল থেকে বিভিন্ন পরীক্ষায় আসা ম্যাক্সিমাম এমসিকিউ আমি করাবো, সেক্ষেত্রে তোমাদের আরও যে ডাউটগুলো থাকবে ক্লিয়ার হয়ে যাবে। ফর থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা লাইক করো, শেয়ার করো, ভীষণ সাবস্ক্রাইব করো, পৌঁছে দাও বন্ধুদের কাছে শেয়ার করে, তারা যাতে সাবস্ক্রাইব করতে পারে। আমরা কথা দিচ্ছি আমরা এরপর রেগুলার অন্তত মিনিমাম একটা হলেও ক্লাস আমরা আনবো, এবং আজকেই তোমরা এই ক্লাসটা দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবধানে থাকো, বাড়ি থেকে বেরিও না, ভালো থাকো। আজকের মতো চললাম।